আসসালামু আলাইকুম। আমি আবার ফিরে এসেছি। আপনারা যারা আগেও ছিলেন, আপনারা জানেন এই চ্যানেলে কখনো গল্প শেষ হয় না, শুধু থামে। যেমন মৃত্যু থামে, কিন্তু সে ঘুমায় না। আজকের গল্পটা এটা হাঁটু পর্যন্ত পানিতে ডুবে থাকা এক গ্রামের, যেখানে ময়না নদী এক রাতে উল্টো দিকে বয়ে গেছে, যেখানে শিশুর কবরে কালো পতাকা উড়ে কিন্তু কেউ তা তোলেনি, যেখানে কোনো মা তার ছেলেকে দুবার জন্ম দিয়েছে এবং দুবার কবর দিয়েছে, কিন্তু ছেলেটা সে এখনো ফেরত আসে। চোখ বন্ধ করুন, নিঃশ্বাস নিন আর মাটির গন্ধটা টের পান, কারণ কালো পতাকার কবরস্থান শুরু হচ্ছে এখন। গ্রামের নাম ছিল বড় বাড়ি। নামটা শুনলে ভাববেন কোথাও গির্জা, পুরনো বাড়ি, ফুলের বাগান, কিন্তু না, বড় বাড়িটা ছিল ছোট, নামের বিপরীত। 3 দিকে বাঁশবাগান, একদিকে ময়না নদী, কিন্তু নদীটাও এখন আর নদী না, বরং ময়লা পানির জমাট এক বিশাল দলদলা। বর্ষাকালে এটা উপচে পড়ে, আর শুকনো মৌসুমে এর তলায় বেরিয়ে আসে মাছের হাড়, ভাঙা গামছা, আর একবার একটা ছোট্ট জুতো, যেটা কেউ নিতে সাহস করেনি। বড় বাড়ির মানুষ কথা বলে না বেশি, না আলোচনা, না কান্না। কথা বললেও অর্ধেক ডুবে থাকা সুরে, যেন মুখের ভিতর কিছু জল জমে আছে। তাদের মনে হয় যদি কথা বলে তবে কিছু একটা জাগবে। আর হ্যাঁ, বড় বাড়িতে কোনো বাচ্চা কাঁদে না। কাঁদলেই মা তাকে দুধ দেয় না, বরং কানে হাত দিয়ে বলে, চুপ, ওই যে উঠছে। কে উঠছে? কেউ প্রশ্ন করে না, কারণ সবাই জানে কালো পতাকার কবরস্থান। ময়নার পূর্ব পাড়ে, যেখানে একটা পুরনো বটগাছ এখনও দাঁড়িয়ে আছে, তার গুড়িতে কয়েক জায়গায় কাঁদুনে আঁচড়, সেখানে একটা কবরস্থান। কিন্তু সেটা মসজিদের পিছনের কবরস্থান না, না, এটা আলাদা। পুরনো বটগাছের ছায়ায়, ঘাসের ঢেউয়ে ঢাকা, যেন কেউ জানতে না চায় এটা আছে। সেখানে কবর সংখ্যা ঠিক না, কারণ মাঝে মাঝে কবর মিলিয়ে যায়। কেউ দেখেছে গতকাল যেখানে কবর ছিল, আজ সেখানে শুধু ময়লা পানির ফসকা উঠছে। আবার কখনো কোনো নতুন কবর খুঁড়ে ফেলা হয়েছে, কিন্তু কেউ দেখেনি কে খুঁড়েছে। আর সব কবরের মাথায় কালো পতাকা, কালো কাপড়, যেন না রং, না কালি, না কালো, বরং অন্ধকার যেন কাপড় হয়ে গেছে। কোনো সেলাইয়ের ছোপ নাই, কোনো সুতোর গন্ধ নাই, শুধু একটা ছোট্ট লাঠি, যেন হাড়ের টুকরো, তাতে ওই কালো কাপড় গাঁথা। কে তোলে? বড় বাড়ির লোক বলে কেউ তোলে না, ওটা নিজে ওঠে। আর সবচেয়ে ভয়ের কথা হলো, ওই কবরগুলো শিশুদের। গল্পের প্রথম মানুষটা, তার নাম ইমরান। 32 বছর, রাজশাহী থেকে পিএইচডি শেষ করে এসেছেন নৃতত্ত্বে। গবেষণার টপিক বাংলার গ্রামীণ মৃত্যু আচার ও প্রেত সংক্রান্ত মৌখিক ঐতিহ্য। তার সুপারভাইজার বললেন, যাও কোথাও একটা আইসোলেটেড জায়গা দেখো, যেখানে মৃত্যু এখনও জীবিত আছে। তাই ইমরান আসে বড় বাড়িতে। প্রথম দিনটা প্রায় স্বাভাবিক ছিল। বাসা করে মোস্তফা চাচার বাড়িতে, যিনি গ্রামের একমাত্র MA পাস, সারা জীবন স্কুল মাস্টার, এখন বাড়িতেই বসে থাকেন, চোখে চশমা, হাতে পুরনো একটা কালো বই। বইটা কখনো খোলেন না, শুধু হাতে নাড়েন, যেন কোনো ধরনের প্রার্থনা। ইমরান জিজ্ঞেস করে, এই বইটা কি চাচা? মোস্তফা চাচা তাকায় না, বলে, ওটা আমার মৃত বউয়ের ডায়েরি। লিখেছিল, কিন্তু কিছু লেখা নাই, শুধু নাম্বার আর একটা ছবি, যেখানে একটা ছোট্ট হাত কালো পতাকার লাঠি ধরে আছে। ইমরান হাসে, মনে করে লোকাল ফোকলোর। সেদিন রাতে খাওয়া দাওয়া শেষে ইমরান নোটবুকে লিখছে, গ্রামের লোকজন সংকোচপ্রবণ, কথা বলতে চায় না মৃত্যু নিয়ে, কিন্তু চোখে ভয় নয়, বরং পরিচিতি, যেন মৃত্যু তাদের পাশের ঘরে বসে আছে। তখন বাইরে একটা শব্দ আসে, টপ টপ টপ, যেন কেউ নগ্ন পায়ে ভিজে মাটির উপর হাঁটছে। কিন্তু বাইরে বৃষ্টি নাই, আকাশে চাঁদ, আর চারদিকে নিস্তব্ধতা। ইমরান জানালা খুলে তাকায়, দেখে ময়না নদীর পাড় বেয়ে কেউ হাঁটছে, ছোট, খুব ছোট, মাথা নিচু, হাতে কিছু নেই, কিন্তু পিছনে একটা কালো পতাকা উড়ছে। না, ওটা উড়ছে না, ওটা পিছনে আটকে আছে, যেন ওই ছেলেটার রিক্ত পিঠের ওপর কেউ লাঠি গেঁথে দিয়েছে। ইমরান ক্যামেরা তুলে ফ্ল্যাশ জ্বালায়। ফ্ল্যাশ জ্বলতেই ছেলেটা থেমে যায়, মাথা তোলে। তার চোখ নেই, শুধু দুটো ভিজে গর্ত, আর মুখে একটা হাসি,
যেন কেউ দুধার থেকে মুখ টেনে ফেটিয়েছে। ফটো তোলার পর ইমরান দেখে ক্যামেরার স্ক্রিনে কিছু নেই, শুধু ময়লা পানির উপর একটা কালো দাগ, যেন কালি নয় বরং নেতিবাচক আলো। সে রাতে ঘুমায় না। পরদিন সকালে মোস্তফা চাচা বলেন, ওই যে দেখলে, ও আর ও না, ও হলো ফেরত আসা জিনিস। মৃত্যু ওকে ছাড়েনি, কারণ ওর মা ওকে ছাড়তে দেয়নি। ইমরান জিজ্ঞেস করে, মানে? মোস্তফা চাচা তখন বইটা খুলেন। ডায়েরি খুলতেই এক গন্ধ ওঠে, মাটি, পচা পানি আর দুধের গন্ধ। প্রথম পাতায় লেখা, 17 অক্টোবর 1997। আমার আরাফাত মরে গেল, 3 দিন বয়স। কিন্তু রাতে আমি শুনলাম ও কাঁদছে। আমি দৌড়ে গেলাম কবরস্থানে। কবর খুললাম নিজে। আরাফাত ছিল গরম, হাত নড়ছিল, চোখ মেলেছিল, আরও হাসছিল। আমি ওকে ফিরিয়ে নিয়ে এলাম। সবাই বলল ও জীবিত না, কিন্তু আমি জানি ও আমার ছেলে। আমি ওকে আবার জন্ম দিলাম আর আবার কবর দিলাম, কিন্তু এবার ওর মাথায় কালো পতাকা তুললাম, কারণ ও এখন 2 পায়ে নয়, 3 পায়ে হাঁটে। আর ওর শেষ পা, সেটা কবরের ভিতর থেকে আসে। ইমরান ডায়েরি ছেড়ে দেয়, হাত কাঁপছে। তিনি বলেন, এটা তো মানসিক অবসাদ। মোস্তফা চাচা মাথা নাড়েন, হতে পারে, কিন্তু আমার বউ তো মরে গেছে 1999 সালে, আর ওই ডায়েরি 2004 সাল পর্যন্ত লেখা। ইমরান গবেষণা শুরু করে। গ্রামের পুরনো কাজী সাহেব, যিনি এখন প্রায় অন্ধ, তার কাছে যায়। কাজী সাহেব বলেন, তুমি জানো না কেন কালো পতাকা? ওই পতাকা কোনো শোক না, ওই পতাকা চিহ্ন যে এই কবরে যে মরা আছে, ও মরতে চায়নি। ওর মা বা কেউ ওকে ফিরিয়ে আনতে চেয়েছিল, কিন্তু মৃত্যু ওকে ফেরত দিতে পারে না সম্পূর্ণ। তাই ও ফেরত আসে, কিন্তু অসম্পূর্ণ। আর যে অসম্পূর্ণ হয়ে ফেরত আসে, তাকে মৃত্যু চিনতে পারে না। তাই ও চিরকাল ভুল হয়ে থাকে, কে মরা, কে জীবিত। আর কখনো কখনো ও তার নিজের কবর খুঁড়ে ওঠে। ইমরান বিশ্বাস করে না, তবুও সে রাতে গোপনে কালো পতাকার কবরস্থানে যায়। চাঁদ ঢাকা, বাতাসে ভিজে কাপড়ের স্পর্শ। সে দেখে সব কবরের মাথায় কালো পতাকা, কিন্তু একটা কবরে পতাকা নেই, শুধু একটা গর্ত, যেন কে খুঁড়েছে। গর্তের ভিতর থেকে একটা হাত বাইরে এসেছে, ছোট শিশুর হাত, কিন্তু মুখ লম্বা, কালো, ভাঙা, আর হাতের পিঠে একটা কালো দাগ, যেন কালো পতাকার ছায়া। হাতটা নড়ছে, যেন কিছু খুঁড়ছে অথবা কাউকে ডাকছে। ইমরান পিছনে হটে, আর তখনই সব কালো পতাকা একসাথে উড়ে ওঠে। না, ওড়ে না, ওগুলো সোজা হয়ে দাঁড়ায়, যেন সব লাঠি একই দিকে ইঙ্গিত করছে। সবগুলোই ইমরানের দিকে। সে দৌড়ে পালায়, পিছনে শোনে টপ টপ টপ, আর তারপর একটা কান্না। কিন্তু সেটা শিশুর কান্না নয়, ওটা মায়ের কান্না, যে কান্নায় দুধ, লবণ আর মাটি মিশে আছে। পরদিন ইমরান জ্বরে পড়ে, চোখে কালো দাগ, হাতের তালুতে ফাটল ধরে, যেন কারো নখের ছাপ। মোস্তফা চাচা তাকে নিম পাতার জল, 5 ফোঁটা ঘি আর এক টুকরো কালো কাপড় দেন। বলেন, ওটা কবরস্থানের পতাকা থেকে ছেড়ে এনেছি। তুমি রাতে যখন ঘুমাবে ওটা মাথার নিচে রাখবে, নইলে ওরা তোমাকে চিনবে। ইমরান জিজ্ঞেস করে, ওরা কারা? চাচা বলেন, ওরা হলো ফেরত আসা শিশুরা। ওদের কোনো নাম নাই, ওদের কোনো বয়স নাই। ওরা হলো অপূর্ণ মৃত্যু। আর যে কেউ ওদের কবর ঘোরে বা ওদের কান্না শোনে, সে নিজের কবরের পতাকার রং বুঝতে শুরু করে। ইমরান রাতে কালো কাপড় মাথার নিচে রাখে। ঘুম আসে। স্বপ্নে সে দেখে সে নিজেই কবর খুঁড়ছে। হাতে নখ, লম্বা, কালো, ভাঙা। মাটি উঠছে, আর নিচে শুয়ে আছে একটা ছোট্ট শরীর, মুখ ঢাকা। কিন্তু ইমরান জানে ওই মুখ তার নিজের ছেলেবেলার। ছেলেটা চোখ মেলে আর বলে, বাবা, তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে, এখন আমি তোমাকে ছাড়ব না। তুমি আমার কবরে দুধ ঢালো, আমি তোমাকে জীবিত রাখব। ইমরান চিৎকার করে জেগে ওঠে। বিছানায় তার বুকের উপর এক টুকরো কালো পতাকা পড়ে আছে। কালো কাপড়টা তো মাথার নিচে ছিল, এখন কিভাবে এখানে? সে বাইরে ছুটে যায়, কবরস্থানে। সেখানে তার নিজের নামে একটা কবর খোদাই করা, নাম লেখা না, কিন্তু তার জাতীয় পরিচয়পত্র নম্বর, যেটা সে কাউকে বলেনি। কবরের মাথায় একটা কালো পতাকা, কিন্তু এবার ওটা নাড়ছে,
যেন কেউ ভিতর থেকে ওটা ধরে আছে। আর কবরের মাটি ভিজে। ইমরান হাত বাড়িয়ে দেয়, মাটি সরায়, নিচে একটা ছোট্ট হাত উপরে আসে আর ওই গুড়ি ধরে। হাতটা তারই, কিন্তু ছোট, বাচ্চার হাত। আর ওই হাতের তালুতে একটা কালো দাগ, যেন কালো পতাকার আকৃতি। ইমরান বুঝতে পারে ও আর ফেরত যাবে না, কারণ ও এখন ফেরত আসা জিনিস। 3 দিন পর মোস্তফা চাচা কবরস্থানে যান। সব কবর আছে, কিন্তু ইমরানের কবর মিলিয়ে গেছে। শুধু একটা ভিজে গর্ত, আর গর্তের কিনারায় এক ফোঁটা দুধ। চাচা চোখ বন্ধ করে বলেন, ও এখন ওদের মধ্যে, কিন্তু ও বুঝে না ও মরে গেছে। ও ভাবছে ও জীবিত, আর ওই কবর, ওটা ওর মায়ের কবর। কিন্তু মা নাই, শুধু ওর নিজের ছায়া আছে, যে ছায়া এখন কালো পতাকায় জড়ানো। গ্রামের লোক কেউ ইমরান খোঁজে না, কারণ যে কালো পতাকার কবরে যায় সে আর কাউকে মনে করাতে চায় না। ও চায় শুধু ফেরত আসা। ইমরান এখন রাতে রাতে হাঁটে ময়না নদীর পাড় বেয়ে। তার পিঠে একটা কালো পতাকা, আর তার হাতে একটা ক্যামেরা। সে আর গবেষণা করে না, সে গল্প বলে, কিন্তু কথা বলে না। ও শুধু হাসে, যে হাসি মুখের দুধার থেকে টানা। আর যখন কেউ ওর কাছে যায়, ও তাকে ক্যামেরায় ফ্ল্যাশ চালায়। ফ্ল্যাশ চললেই ওই মানুষটা দেখতে পায় নিজের নাম্বার কবর। আর পরদিন ওর কবরে কালো পতাকা উঠে যায়। গল্পটা শেষ হলো না, কারণ কালো পতাকা এখনো উড়ছে। আপনি যদি আজ রাতে ঘুমাতে গিয়ে মাটির গন্ধ পান, আর যদি দূরে কোথাও টপ টপ শব্দ শোনেন, তবে জানবেন কেউ আপনার কবরের দিকে হাঁটছে। আর যদি আপনার বিছানার নিচে কালো কাপড় পান, তবে জানবেন আপনার মা আপনাকে ছাড়তে চায় না। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে কবরে কালো পতাকা আছে, সেখানে মৃত শুধু শরীর না, সেখানে মরে সময়। আর যে সময় মরে সে ফেরত আসে, কিন্তু উল্টো দিকে। আমি আবার আসব পরের গল্পে তামার ঘণ্টার শিশু, যে ঘণ্টা কখনো বাজে না, কিন্তু যার শব্দে পুরো গ্রাম একরকম মরে যায়। সবাইকে রাতের শান্তি। আর আপনার কবরে যেন কখনো কালো পতাকা না ওঠে। আপনার যে গল্পকার, যে এখনো জীবিত, কিন্তু কবরে কালো পতাকা উঠে গেছে।